ভিডিওতে আমরা এক্সপো এর এসডিকে 52 নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এক্সপো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা রিঅ্যাক্ট নেটিভের উপর একটা লেয়ার তৈরি করে এক্সট্রা ফিচার্স প্রোভাইড করছে। এক্সপোর সাহায্যে আমরা নেটিভ কোড বেসে কাজ না করেই অনেক অ্যাপস বানিয়ে ফেলতে পারি। তবে যেসব ক্ষেত্রে নেটিভ ফিচার্স দরকার হয় সেসব ক্ষেত্রে এক্সপোর বিভিন্ন মডিউল ব্যবহার করতে হয়, ফলে আমরা সহজে শুধু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যে কোনো মোবাইল অ্যাপস বানিয়ে নিতে পারি। এক্সপো রিসেন্টলি এসডিকে 52 অ্যানাউন্স করেছে, যেখানে অনেক ছোট বড় চেঞ্জেস রয়েছে। সেগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা করি নতুন আর্কিটেকচার দিয়ে। এটাই এই রিলিজের সবচেয়ে বড় আপডেট। রিঅ্যাক্ট নেটিভের ভার্সন 0.76 এর আগে জাভাস্ক্রিপ্ট কোডগুলো নেটিভ প্ল্যাটফর্মগুলোর সাথে যোগাযোগ স্থাপন করার জন্য একটা অ্যাসিঙ্ক্রোনাস ব্রিজ ব্যবহার করত। এটা ছোটখাটো অ্যাপসের ক্ষেত্রে প্রবলেম না হলেও হেভিওয়েট অ্যাপসের ক্ষেত্রে অনেক জটিল লজিকগুলো এক্সিকিউট করতে বেশি সময় লাগতো, ফলে ইউজার এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যেত। তাই এটা সলভ করতে রিঅ্যাক্ট নেটিভ টিম একটা নতুন আর্কিটেকচার নিয়ে কাজ শুরু করে সেই 2018 সালে। এই আর্কিটেকচারে ব্রিজ ভিত্তিক কমিউনিকেশন বাদ দেওয়া হয়। পরবর্তীতে উক্ত আর্কিটেকচার 2021 এর মধ্যে মেটার সব রিঅ্যাক্ট নেটিভ ভিত্তিক অ্যাপসে অ্যাডপ্ট করা হয়। যেহেতু রিঅ্যাক্ট নেটিভ মেটারই একটা ক্রিয়েশন, তাই তারা নিজেদের সিস্টেমেই প্রথমে টেস্ট করে দেখে। পরবর্তীতে 2023-এ এই নতুন আর্কিটেকচার ডেভেলপারদের অ্যাডপ্ট করার জন্য প্রিভিউ হিসেবে দেওয়া হয়। এই বছর রিঅ্যাক্ট নেটিভের ভার্সন 0.76-এ নতুন আর্কিটেকচারকে বাই ডিফল্ট ইনেবল করে দেওয়া হয়। এক্সপো এর ক্ষেত্রে এসডিকে 51 থেকেই আর্কিটেকচারকে অ্যাডপ্ট করা শুরু হয়। এসডিকে 52-তে এসে নতুন আর্কিটেকচারকে বাই ডিফল্ট ইনেবল করে দেওয়া হয়। তবে ওল্ড এসডিকে থেকে মাইগ্রেট করার ক্ষেত্রে এটা বাই ডিফল্ট ইনেবল থাকে না, সেটা ম্যানুয়ালি করে নিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে এক্সপো গো এর নতুন ভার্সন আগের আর্কিটেকচার এখন আর সাপোর্ট করে না। আগেই জেনেছি নতুন এসডিকে রিঅ্যাক্ট নেটিভের 0.76-কে সাপোর্ট করে। এছাড়াও অ্যান্ড্রয়েডের মিন এসডিকে ভার্সন এবং কম্পাইল এসডিকে ভার্সন যথাক্রমে 23 থেকে 24 এবং 34 থেকে 35 করা হয়। আবার আইওএস এর ক্ষেত্রে আইওএস ভার্সন 15.1-কে মিনিমাম সাপোর্টেড ভার্সন করা হয়েছে। দুই প্ল্যাটফর্মেরই ভার্সন পরিবর্তন রিঅ্যাক্ট নেটিভের নতুন ভার্সনকে সাপোর্ট করার জন্যই করা হয়েছে। এবার চলুন অন্যান্য লাইব্রেরিগুলো সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেই। এক্সপো ভিডিও লাইব্রেরি এখন স্টেবল করে দেওয়া হয়েছে। এটা এক্সপো এবি থেকে অনেক বেশি পাওয়ারফুল, ইজি টু ইউজ এবং রিলায়েবল। এক্সপো এসডিকে 51-এ বেটা হিসেবে এক্সপো ভিডিও রিলিজ করা হয়। তারই ধারাবাহিকতায় এক্সপো নতুন অডিও ও ফাইল সিস্টেম লাইব্রেরি নিয়েও কাজ শুরু করেছে। সেগুলোও বেটা হিসেবে রিলিজ করা হয়েছে এসডিকে 52-তে। পাশাপাশি এক্সপো ক্যামেরা লাইব্রেরিতেও অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এছাড়াও এক্সপো লাইভ ফটো নামের একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে, যা শুধুমাত্র আইওএস এর জন্য অ্যাভেলেবল। এবং এক্সপো ইমেজ পিকার লাইব্রেরিতেও লাইভ ফটোসের অ্যাডপ্ট করা হয়েছে। সেই সাথে এক্সপো ইমেজ ম্যানিপুলেটর লাইব্রেরিতেও অনেকগুলো আপডেটস দেওয়া হয়েছে। তো ইমেজ পিকার নিয়ে অনেক কথা হলো, এবার চলুন এক্সপো ইমেজ নিয়ে জানি। এই লাইব্রেরির নতুন ভার্সনে ইউজ ইমেজ নামে একটি হুক ইন্ট্রোডিউস করা হয়েছে, যার সাহায্যে সহজেই যে কোনো ইমেজকে এফিসিয়েন্টলি রেন্ডার করা যায়। এসকিউলাইট নিয়েও বেশ কিছু আপডেটস আছে, যেমন কি ভ্যালু হিসেবে ডেটা স্টোর করার জন্য নতুন লাইব্রেরি এক্সপো এসকিউলাইট কেবি স্টোর বানানো হয়েছে। এটাতে বেশ কিছু সুন্দর ফিচার যেমন সিঙ্ক্রোনাস এপিআই অ্যাড করা হয়েছে, যা এই লাইব্রেরিকে অ্যাসিঙ্ক স্টোরেজ লাইব্রেরি থেকেও অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। এছাড়াও এক্সপো এসকিউলাইট এখন এসকিউএল সাইফার ইউজ করে, আর এখন আইওএসেও এসকিউলাইট সাপোর্ট অ্যাড করা হয়েছে। এক্সপো কনস্ট্যান্টস লাইব্রেরির বেশ কিছু বাগস ফিক্স করা হয়েছে, ফলে এখন সহজেই প্রজেক্ট ক্রেডেনশিয়ালস .env-এর সাহায্যে লোড করা যাবে। রিঅ্যাক্ট নেভিগেশন ভার্সন 7 এক্সপো রাউটারের সাথে যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, রিঅ্যাক্ট নেটিভ ভার্সন 7 রিঅ্যাক্ট নেটিভের নতুন আর্কিটেকচারকে সাপোর্ট করে। এখন থেকে রিঅ্যাক্ট নেটিভ ডেভ টুলসকে জেএস ডিবাগার হিসেবে ইউজ করতে হবে। এসডিকে 37 এর পর এসডিকে 52-তেই আবার নতুন করে ডিবাগার চেঞ্জ করা হলো। সবচেয়ে ইন্টারেস্টিং আপডেটস আসছে এক্সপো স্প্ল্যাশ স্ক্রিন লাইব্রেরিতে। এখন এই লাইব্রেরিতে অ্যান্ড্রয়েডের নতুন ধরনের স্প্ল্যাশ স্ক্রিন সাপোর্ট সহ ডার্ক মোডের জন্য স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার অপশন দেওয়া হয়েছে। এছাড়াও এক্সপো সিএলআই, এক্সপো মডিউলস অ্যান্ড এক্সপো অ্যাপ্লিকেশন সার্ভিসেও বেশ কিছু আপডেটস এসেছে। পরবর্তী বিষয়ে যাওয়ার আগে একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমি রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপার হিসেবে সেই 2020 সাল থেকে কাজ করে আসছি। আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সকে একত্র করে একটি সম্পূর্ণ প্রজেক্ট বেসড কোর্স রেডি করছি, যেটা করার জন্য আপনার শুধু HTML CSS সম্পর্কে ধারণা রাখলেই হবে। বাকি সবকিছু আমি আপনাকে শেখাবো। আমি ধাপে ধাপে জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, টেলভিন, CSS, রিঅ্যাক্ট নেটিভ, এক্সপো পর্যন্ত শিখাবো। পরবর্তীতে একটি ই-কমার্স প্রজেক্ট করে দেখাবো, যা একসাথে অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোরে আপলোডও করে দেখাবো। সেই সাথে ফ্রিল্যান্সিং গাইডলাইন তো থাকছেই। ফুল কোর্স ফি 12,000 টাকা। এখন আপাতত প্রি এনরোলমেন্ট চলছে। প্রি এনরোলমেন্ট ফি 8,000 টাকা, সাথে একটি রিঅ্যাক্ট নেটিভ টি শার্ট ফ্রি। তাই দেরি না করে প্রি এনরোল করে নিন। ডম কম্পোনেন্টস হলো এক্সপো এসডিকে 52 এর আরেকটা ইন্টারেস্টিং ফিচার। ইউজ ডম ডিরেক্টিভের সাহায্যে আমরা যে কোনো রিঅ্যাক্ট নেটিভ কম্পোনেন্টে ওয়েবের ডম কম্পোনেন্টস ইউজ করতে পারি, ফলে আমরা যে কোনো ওয়েব লাইব্রেরিজকে রিঅ্যাক্ট নেটিভ অ্যাপে ইন্টিগ্রেট করতে পারবো।
সার্ভার কম্পোনেন্টস। এটাই হয়তো এসডিকে 53 এর মেজর আপগ্রেড হতে পারে, তবে এসডিকে 52 তে প্রিভিউ হিসেবে দেওয়া হয়েছে। সার্ভার কম্পোনেন্টস ইউজ করে আমরা সহজেই ব্যাকএন্ড ছাড়াই ব্যাকএন্ডের কাজকর্ম রিঅ্যাক্ট নেটিভ অ্যাপে করতে পারবো, অর্থাৎ নেক্সট.js এর মতো এক্সপোতেও আমরা রিঅ্যাক্টকেই ব্যাকএন্ড হিসেবে সামনে ব্যবহার করতে পারবো। আমার মতে সেটাই হবে নেক্সট রিভলিউশন। তো এই ছিল এক্সপো এসডিকে 52 সম্পর্কে ইন ডিটেলস আলোচনা। আশা করছি এই নতুন ভার্সন সবাই নিজেদের প্রজেক্টে অ্যাডপ্ট করতে পারবেন। অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আপনাকে আপ টু ডেট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।